বাংলাদেশে একজন মুসলিম কিংবা খ্রিস্টান নারী আইনি প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদের সুযোগ পান, কিন্তু একজন হিন্দু নারী যদি নির্যাতন বা নিগ্রহের শিকার হন, সংসার ছেড়ে বেরিয়ে আসতে চান, তার জন্য আইনে নেই কোনো বিবাহ বিচ্ছেদের বিধান। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রে বাবার সম্পত্তিতেও হিন্দু নারীদের সমান উত্তরাধিকার নেই। স্বাধীনতার 5 দশক পরও বদলায়নি এই আইন। আমাদের যে পারিবারিক আইন, আমরা যেটা বলি, এইটা একটা কনস্টিটিউশনের কন্ট্রাডিকশন। কনস্টিটিউশনে বলা হয়েছে নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে। তার পরের লাইনেই বলা আছে যার যার ধর্মীয় আইন দ্বারা এই পারিবারিক ইস্যুগুলি হবে। ভারত 1950-এর দিকে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে বিবাহ থেকে বিবাহ বিচ্ছেদ, দত্তক সবকিছুতেই পরিবর্তন এনেছে। আমাদের দেশে আমরা সেই শাস্ত্রীয় আইনি, যেটা আনরিফর্মড, আনকোডিফাইড, মানে লিখিত না, সেটাই ফলো করে যাচ্ছি বেশিরভাগ। কিছু কিছু ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হয়েছিল সেটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। বাংলাদেশে হিন্দু পারিবারিক আইন এখনো মূলত প্রাচীন শাস্ত্রীয় ব্যাখ্যার ওপর নির্ভরশীল। সমাজের ভয়ে ক্যামেরার সামনে পরিচয় প্রকাশ করতে চাননি এই হিন্দু নারী। তবে নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন এমন এক আইনি সংকট যার মুখোমুখি হচ্ছেন আরও অনেক নারী। আমার বিয়ের 10টা বছর পার করার পর বুঝতে পারলাম যে সে একজন এডিক্টেড পারসন। তার আগ পর্যন্ত অন্ধবিশ্বাস, ভালোবাসা অধিক মাত্রায় থাকায় ওসব বুঝতে পারিনি, বুঝিও নি। হয়তো টুকটাক আঁচ করেছিলাম, কিন্তু কখনো বোঝার চেষ্টাই করিনি। ওর পরিবারকে জানালাম, ওর পরিবার বলল পাঠিয়ে দাও বাড়িতে, আমরা চেষ্টা করি। তারপরে সে চলে গেল, আর আমাদের খোঁজখবর ওইভাবে নেয়নি। ভারতে এসে তখনকার সরকার হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট করলো। ওখানে না সম্পত্তি আছে, না ডিভোর্স আছে, এই দুটোর কোনোটাই নাই। বাংলাদেশের হিন্দু আইনটা একেবারে অপূর্ণ আইন একটা। 2012 সালে যে আইনটি হয়েছে, সেই আইনটিতে কিন্তু শুধু বিয়ে রেজিস্ট্রেশনের ব্যাপারটাই আসছে, আর কিছুই আসে নাই। হিসাব করে দেখেন, আমাদের এখানে এই যে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের জন্য যে রেজিস্ট্রার নিয়োগ করতে হয়, সেটাও কিন্তু নিয়োগ প্রত্যেক জায়গায় হয়নি। এখানে কিন্তু আইনে কিন্তু উল্লেখ ছিল যে প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় একটা করে রেজিস্ট্রেশন নিয়োগ করা হবে। 2012 সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাশ হলেও তা করা হয় ঐচ্ছিক। ফলে নিবন্ধন ছাড়াও বিয়ে বৈধ থাকে। দেশে প্রায় 1,31,00,000 হিন্দু জনগোষ্ঠী থাকা সত্ত্বেও কতটি হিন্দু বিবাহ নিবন্ধিত হয়েছে, সেই তথ্যের কোনো সর্বজনীন সরকারি হিসাব নেই। আমাদের তো ছাড়ার কোনো বিধান নাই। আমাদের ধর্মে বিবাহ হইলে ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। নারীরা বঞ্চিত হয় না, বরং পুরুষরাই বঞ্চিত হয়। তারা মনে করে যে মানে ঘরের বউ একটা বাচ্চা হয়ে গেলে তখন আর সুন্দর সেই থাকে না, বরং বাইরে গেলে আরো 10টা সুন্দরী মেয়ে পাওয়া যায়। একটারে বিদায় করলে আরো 10টা সুন্দরী মেয়ে গুছানো যায়। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আরও মনে করেন, বর্তমানে হিন্দু আইনে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। হিন্দু আইন হাজার হাজার বছর ধরে নানান সভ্যতার উত্থান পতনের মধ্য দিয়ে এই বর্তমান পর্যন্ত এসেছে। এর পক্ষে বিপক্ষে নানান ধরনের সমস্যা সমাধানের উত্তরণ, এই সব কিছু মিলেই যুগে যুগে বিভিন্ন মুনি ঋষিরা সংস্কার করে বর্তমান পর্যায়ে। সাধারণভাবে এখন যে পর্যায়ে আছে, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। বর্তমানে বাংলাদেশের হিন্দু আইন 2012-তে ডিভোর্সের কোনো উল্লেখ নেই, যার ফলে নারী বা পুরুষ যদি আইনগতভাবে সম্পর্ক শেষ করতে চায়, সে ব্যাপারে কোনো বিধিসম্মত ব্যবস্থার উল্লেখ নেই। অর্থাৎ স্বামী স্ত্রী আপোষে আলাদা থাকলেও আইনের চোখে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় না। হিন্দু আইনে আমি যখন ডিভোর্সের ব্যাপারে গেলাম, তখন আমি জানতে পারলাম যে ছেলেরা বিয়ে করতে পারবে, বিয়ে করে বউ ঘরেও রাখতে পারবে। মানে এক বউ থাকার পরেও আরেকটা বিয়ে যদি করে ফেলে, তো সেটাতে কোনো সমস্যা নাই। 1937 সালে হিন্দু নারীর পৃথক আবাসের একটা ব্যবস্থা বলা আছে। সেখানে স্বামী টাকা পয়সা দেবে, ভরণ পোষণের ব্যবস্থা করবে, স্ত্রী অন্য জায়গায় বসবাস করবে, কোনো সমস্যা নেই। বরং পুরুষদের ক্ষেত্রে একটা অন্যায় করা আছে যে ইচ্ছা করলে পুরুষ কিন্তু এই আইনের সুবিধাটা নিতে পারবে না। পুরুষ কিন্তু নির্যাতিত হয়ে বলতে পারবে না যে আমি আমার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে পারবো না। মূলত টোটাল যতগুলো আইন আছে এখনো পর্যন্ত, ভরণ পোষণ আইন থেকে সবই, এগুলো পুরুষদেরকে নির্যাতন করার আইন।
সেপারেশনটা হচ্ছে এক আলাদাভাবে বসবাস করতে পারবে, তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর থাকবে, কিন্তু ডিভোর্সের জায়গা থেকে তাদের সাথে সম্পর্কচ্যুত হতে হবে, দুজনের সাথে কোনো রকম সম্পর্ক থাকতে পারবে না। আমাদের দেশে এখনো প্রচলিত অবস্থানে কিন্তু হিন্দু মেয়েদের ডিভোর্স নাই, কিন্তু সেপারেটলি বসবাস করতে পারে আজীবন। আর স্বামীকে রেখে একলা একলা বসবাস করতে পারবে, স্বামীকে তার পছন্দ না হয় ডিভোর্স না দিতে পারলেও সে ইচ্ছা করলে আলাদা থাকতে পারবে। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের দাবি দীর্ঘদিনের, তবে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা, ডিভোর্সের বিধান যুক্ত করা কিংবা নারীর উত্তরাধিকার নিশ্চিত করার মতো প্রস্তাবের সঙ্গে একমত নন হিন্দু সমাজের অনেকেই। আমার মতে কি এই সেপারেটটা বন্ধ করে দেওয়াটাই ভালো। আর হিন্দু ধর্মে কোনো ডিভোর্স হয় না, আমাদের হিন্দু ধর্মে একবারই একজনের বিয়ে হয়, সেই স্বামী থাকে, মৃত্যুর পরে তার সিঁদুর নিয়ে যাইতে হয় দুনিয়ার থেকে। বাবা মার কাছে নায়ের গায়ের করতে পারি, ভাই বোনদের কাছে নায়ের গায়ের করবো, কিন্তু তাদের সাথে আমার কোনো দাবি করা যাবে না। বাবা মা যদি কোনো সম্পদ সন্তান হিসেবে দিয়ে যায় তাহলে মেয়ে পায় কিছু, আর দিয়ে না গেলে পায় না। আমার ভাই যেহেতু আছে, আমার বাবার সম্পত্তির উপর একমাত্র অধিকার আমার ভাইয়েরই। এর মধ্যে যতটুক পারে মা বাবারা একবারই দিয়ে দেয়। আমরা মনে করি না যে ভাই থাকলে কোনো মেয়ের হিন্দু ধর্মে অধিকারের কোনো দরকার আছে। হিন্দু আইনে কিন্তু সম্পত্তি ছেলেরও না মেয়েরও না, এটা হচ্ছে পরিবারের। আপনি যে পরিবারে থাকেন ওই পরিবারের আজীবন আপনার ভরণ পোষণ, মৃত্যুর পরে তো আর কিছু লাগে না, তো সমস্ত কিছু পাবেন এবং এর গ্যারান্টি আছে। আমাদের হিন্দু ধর্মে যেটা দেওয়া আছে শুধু ছেলেরাই ভাগ পায়, মেয়েরা পায় না, এটা আমি মনে করি যে মানে অ্যাপ্রোপ্রিয়েট রুলস না, এদের সাথে অন্যায় করা হয়। এই প্রতিবেদনের জন্য নেত্র নিউজ বিভিন্ন পেশার অন্তত 20 জন ভুক্তভোগী হিন্দু নারীর সঙ্গে কথা বলেছে, তবে সামাজিক চাপের ভয়ে তাদের কেউই পরিচয় প্রকাশ করেননি এবং ক্যামেরার সামনে আসতে রাজি হননি। একই সঙ্গে আমরা কথা বলেছি এমন 3 জন হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে যারা মনে করেন বর্তমান পারিবারিক আইনই যথেষ্ট। তাদের একজনের দাবি, আইন পরিবর্তন হলে তথাকথিত লাভ জিহাদের ঝুঁকি বাড়তে পারে। লাভ জেহাদের কথাটা হচ্ছে, আপনি আমির খানের ক্ষেত্রেই দেখেন, তো ভারতে কি মুসলিম মেয়ে নাই? সে এই পর্যন্ত পরপর 3টা বিয়ে করলো, 3টাই হিন্দু মেয়ে। ছোটবেলা থেকে দেখেছি যে মুসলিম ছেলেদেরকে সবসময় বলতে শুনেছি যে একটা হিন্দু পরিবারের মেয়েকে ভাগিয়ে আনতে পারলে তাদের 7 পুরুষ বেহেশতে যাবে। এদিকে এক সন্তানকে নিয়ে একাই জীবন চালিয়ে যাচ্ছেন এই চাকরিজীবী মা। তার কথায় ফুটে ওঠে সমাজের চোখে ডিভোর্সি নারী পরিচয়ের ভয় এখনো কতটা প্রবল। একটা মানুষ যখন বিয়ে করে অবশ্যই সংসার করার উদ্দেশ্যেই করে, কিন্তু যখন সংসারটা করা হয়ে ওঠে না, অশান্তি, অবহেলা, অযত্ন সবকিছুই যখন থেকে যায়, তো সেখানে ওই সংসারটাকে টিকিয়ে রাখার কোনো মানে হয় না। ডিভোর্স হওয়ার পর সমাজ একটা ডিভোর্সি নারীকে যে চোখে দেখে, এটা শুধুমাত্র যারা ডিভোর্স নিয়েছে তারাই বলতে পারবে। হ্যাঁ, অনেকেই হয়তো করুণার চোখে দেখে, অনেকেই দোষারোপ করে। সে যদি কর্মজীবী মহিলা না হয়ে থাকে তাহলে তার জন্য আরোই কষ্টের, কারণ সে থাকবে কোথায়, খাবে কি, কোথায় যাবে। হিন্দু শাস্ত্র কি ডিভোর্সের ক্ষেত্রে ধর্মীয়গতভাবে বাধা হতে পারে? যে আমাদের আইনে, যখন ধর্মীয় আইনে যে বিবাহের মন্ত্র, তো বিয়ের মন্ত্রের প্রথমেই সেই মন্ত্রে বলছে তুমি আজকের থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে 2 দেহ এক অঙ্গ করে দিলাম, এটা বিচ্ছেদহীন, তাহলে ওই মন্ত্রগুলো বাদ হয়ে যাবে। হিন্দু পারিবারিক আইন সংস্কারের আলোচনা যতবার সামনে এসেছে ততবারই উঠে এসেছে ধর্মীয় পরিচয়, সংখ্যালঘুর রাজনীতি এবং সামাজিক প্রতিরোধের প্রশ্ন। রেজিস্ট্রেশনের কথা বলি, ধর্মীয়ভাবে কেউ চাইলে তো করতেই পারে, সেখানে কিন্তু কোনো বাধা নাই, কিন্তু এটাকে বাধ্যতামূলক করা উচিত, যে আইনি প্রক্রিয়াটা বাধ্যতামূলক। আর যখনই এটা এক ধরনের কন্ট্রাক্টের বিষয় থাকবে তখন এটা চুক্তিভঙ্গেরও বিষয় থাকবে, তার মানে ডিভোর্সটা থাকতে হবে। আমার রেজিস্ট্রেশন থাকবে, আমি যদি ওই পরিবার থেকে ছেড়ে চলে আসতে পারি, আমার তো সেই অধিকার থাকা উচিত। সেটা আমার ভরণ পোষণের জন্য হতে পারে, আমার সন্তানহীনতার জন্য হতে পারে, আমার অন্য যে আমার ভালো লাগে না, আমার উপরে ভায়োলেন্স করে, আমার অধিকারহীনতা আছে, আমাকে সেক্সুয়ালি ভায়োলেন্স করে, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই, আমি তো থাকতে বাধ্য না। আমরা কিন্তু আগে হাজব্যান্ডকে বলতাম কি আমাদের স্বামী বলতাম, এখন কিন্তু সন্তানটা কি বলে, পার্টনার। কেন বলে? অর্থাৎ এটা পার্টনারশিপ ডিড হচ্ছে। আমি যদি পার্টনারকে আমার পছন্দ না, যে কোনো সময় আমি পার্টনারশিপটিকে ভাঙতে পারবো, এবং সেই অধিকারটুকু প্রত্যেক নাগরিকের থাকতে হবে, পুরুষেরও যেমন থাকতে হবে, নারীরও থাকবে। আমার কথা হচ্ছে যদি আমি আমার স্বামীর সাথে থাকতে নাই পারি, আমি আমার অধিকার নিয়ে আমি চলে যাব। আমরা বলছি যে কোনো মহিলার কিংবা কোনো পুরুষেরও যদি ওরকম কোনো একটা সিচুয়েশন হয়, যদি তারা দেখে, এটা কিন্তু তারাও হয়তো বলতে পারবে। অনেক জায়গায় কিন্তু বিবাহ বিচ্ছেদ
বিচ্ছেদের একটা এফিডেভিট করেছে, এটা কিন্তু বেআইনি করে কিন্তু মহিলা এবং পুরুষ তারা আলাদা হয়ে যাচ্ছে, মহিলা আবার আরেক জায়গায় বিয়ে করছে, এটা কিন্তু হচ্ছে। তার মানে রিয়ালিটি হলো যে এই প্র্যাকটিসগুলি হচ্ছে কারণ সমাজের এখন একটা প্রয়োজন হয়ে গেছে এটার, যে একটা মহিলা যদি একটা লোকের সাথে না থাকতে পারে সারা জীবন কি তার এই স্বামীর সাথেই থেকে যাবে? তার কি আর অন্য কোনো উপায় নেই? হিন্দু ম্যারেজের বিয়ে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে কেউ বলে নাই যে আমি বিয়ে করে পরে অস্বীকার করছে যে আমি বিয়ে করে নিই। তাহলে রেজিস্ট্রেশনটা দরকার কি? এইটা একটা জিনিস করা দরকার, যে পুরোহিত যিনি বিবাহ মন্ত্র পড়ান উনি একটা সার্টিফিকেট দিলেই হয়। যে ব্যক্তিটা রেজিস্ট্রেশন দিচ্ছে তিনি তো মানে টাকার জন্য রেজিস্ট্রেশন করছে, আইন মন্ত্রণালয় থেকে সুবিধা নিয়ে সেখানে কিছু ঘুষ দিয়ে একটা রেজিস্ট্রেশন নিজে নিয়েছে এবং জনগণের কাছে এটা চুষিয়ে খাচ্ছে। কোনো প্রয়োজন নেই, একটা ব্রাহ্মণ একটা সার্টিফিকেট লিখে দিলেই হয়ে যায়। হিন্দু মহাজোটের মহাসচিব মনে করেন সঠিক শাস্ত্র মেনে চললে কোনো নারী লাঞ্ছিত হন না। অত্যাচার পুরুষরাই বেশি হয়, নারীরা না। আপনি দেখবেন যে সর্বক্ষেত্রেই আমাদের শাস্ত্রে যে বিষয়গুলো, যদি ধর্মীয় শাস্ত্রগুলো অনুধাবন করে চলে তাহলে কোনো নারী লাঞ্ছিত হওয়ার কথা না। এবং আমাদের মানে গড়ে ওঠা লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, রাম সীতা, এইভাবে এককভাবে ধর্ম আচরণের কোনো সুযোগ নেই, যা করতে হবে দুজনের। এবং মনুসংহিতা এমনভাবে বলছে যে পরিবারে নারীরা নির্যাতিত হয় কিংবা নারীরা অবহেলিত হয় তাহলে ওই পরিবারে কোনো ধর্মকর্ম হয় না, ওই পরিবারের কোনো উন্নতি ঘটে না, ওই পরিবার অভিচারা হতে না, ধ্বংস হয়ে যায়। বরং এখন যে কাজটা হচ্ছে প্রত্যেকটি পরিবারে পুরুষরা নারীদের দ্বারা লাঞ্ছিত। শাস্ত্রীয়ভাবে একটা হিন্দু বিবাহ হলো সারা জীবনের জন্য, মানে মৃত্যুর পরেও এই সম্পর্কটা অটুট থাকবে। কিন্তু 1856 সালে তো বিধবা বিবাহ সেটা তো তারা মেনে নিয়েছে। তো শাস্ত্রীয় আইনটা তো পরিবর্তিত হয়েছে এবং সময়ের সাথে তো পরিবর্তন করতেই হবে। একজন নাগরিক হিসেবে সমান অধিকারের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের সংবিধান, কিন্তু ধর্ম, জাতি, শ্রেণী নির্বিশেষে সেই আইনি সুরক্ষা এখনো পৌঁছায়নি দেশের সব নারীর কাছে। কেন এমন একটি আইন এখনো পরিবর্তন করা যায়নি? আমি মনে করি যে কোনো মাইনরিটির ইস্যুতে কাজ করতে হলে মেজরিটি গভর্নমেন্ট কিন্তু 3 বার চিন্তা করে যে ওই কমিউনিটির ভয়েসটা শুনতে চায়। মুশকিলটা হলো কোথায় জানেন? কমিউনিটির ভয়েস শুনে ওই কমিউনিটির ভয়েসে তো সব পুরুষ, নারীদের ভয়েস তো আর নাই। হিন্দু আইনের পরিবর্তনগুলি অনেকেই এগ্রি করে, হিন্দু মহিলারা বিশেষ করে, এবং হিন্দু মহিলারা কিন্তু অনেক অনেক সংঘবদ্ধ হয়ে চেষ্টা করেছে। কিন্তু যেটা হয় যে হিন্দু মহিলার হলো একটা মাইনরিটির মধ্যে আরেকটা মাইনরিটি এবং তাদের ভয়েস কিন্তু শোনা যায় না। বাধাটা কমপ্লিটলি মানসিক, এটা আমার ধর্মে নাই সুতরাং হবে না। আমার ধর্মে বলা আছে মেয়েরা সম্পত্তি পাবে না, মানে এটা কোনো যুক্তি মানে না। আইন পরিবর্তন হবে কি হবে না সেই সিদ্ধান্ত রাষ্ট্র ও নীতি নির্ধারকদের। কিন্তু এই বিতর্কের কেন্দ্রে যে প্রশ্নটি রয়ে গেছে সেটি একজন হিন্দু নারীর। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আইনের চোখে তিনি ঠিক কতটা সমান?